কমছে বিভিন্ন নদ নদীর পানি। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। বন্যার কারণে সবজির দাম বেড়েছে বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আমদানি করা হচ্ছে পেঁয়াজ ও আলু। কারখানায় গ্যাসের সংকট থাকলেও সারের সংকট নেই, শিল্পমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। সিলেট, গাইবান্ধা ও জামালপুরে বন্যার পানি ধীরে ধীরে নামছে, তবে চরাঞ্চলের ঘরবাড়িতে এখনও পানি থাকায় বানভাসীরা ফিরতে পারেনি। টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে যমুনা সহ সব নদীর পানি আবারও বেড়েছে। প্লাবিত হচ্ছে নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে চর্মরোগ সহ পানিবাহিত নানান রোগের প্রাদুর্ভাব। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রেস রিপোর্ট। সিলেটে বন্যার পানি ধীরে কমছে, তবে কুশিয়ারা ও সুরমা নদীর পানি কানাইঘাট, অমলশীদ ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে ওসমানীনগর, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সিলেটের 120টি আশ্রয়কেন্দ্রে এখনও 8,500 মানুষ বসবাস করছে। এখনও পানিবন্দী 5 লাখ মানুষ। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে চরাঞ্চলের বাড়িঘরে এখনও কোথাও হাঁটু ও কোমর পানি, ফলে ঘরে ফিরে যেতে পারছেন না দুর্গতরা। দেখা দিয়েছে চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগের প্রকোপ। পায়ে ঘা হয়েছে, হাতে ঘা হয়েছে, শরীরের খাওয়া নাই, দাওয়া নাই। তার মধ্যে কোনো ডাক্তার বা মেম্বার চেয়ারম্যান এখানে এসে ভুলকু দিল না। উজানের ঢল আর টানা বর্ষণে টাঙ্গাইলের সব নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন এলাকা। বন্যা কবলিত এলাকাগুলোই দেখা দিয়েছে মানুষের নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। জেলার 6 উপজেলায় এখনও 48,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। বন্ধ রয়েছে 72টি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানি সামান্য কমলেও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পূর্ব শাহজাদপুর ও চৌহালিতে বেড়েছে নদী ভাঙন। তোলার মতো জায়গা নাই, খাওয়ার মতো ব্যবস্থা নাই, ধোয়ার মতো রাস্তা নাই। বগুড়ায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি আবারও বেড়েছে। এখনও পানিবন্দী প্রায় 40,000 পরিবার। তাদের অভিযোগ, পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না। খাওয়ার অসুবিধা বাবা, খাওয়ার পাই না, পানির মধ্যে পড়ে আসি। শতক পাট আমি কাটতে পাইনি, কামনালি জানতারা ঘুরে যাচ্ছি। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে ব্রহ্মপুত্র, চিলমারি, হাতিয়া ও নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি দীর্ঘ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বানভাসীরা। গরিব মানুষ অল্প মনে আছে, বাড়ি ছাড়িয়ে গেলে তাও নিয়ে যায়, মানুষ বেশি খাবি। জামালপুরে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছে, তবে এখনও পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি সিরাজগঞ্জে। সেখানে রয়েছেন সহকর্মী স্বপন মির্জা। স্বপন মির্জা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সেখানে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি কি অবস্থা দেখছেন, এবং এছাড়া ত্রাণ সহায়তা পর্যাপ্ত পাচ্ছে কিনা সেখানকার মানুষজন, এবং এছাড়াও জানাবেন যে পানিবাহিত রোগ কি পরিমাণ ছড়িয়েছে, বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ রাজিউর। আমি বর্তমানে অবস্থান করছি সিরাজগঞ্জের বন্যা দুর্গত শাহজাদপুর উপজেলার গোবিনাথপুরে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গোবিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখানে রয়েছি। যেখানে স্কুলটিও কিন্তু যে গত 1 সপ্তাহ ধরে তলিয়ে আছে। এছাড়া আপনার আমাদের যে বন্যা দুর্গত সিরাজগঞ্জের কাজীপুর, সদর, চৌহালি, বেলকুচি এবং শাহজাদপুরে যে নদী তীরবর্তী গ্রামগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতে অন্তত 1-1.5 ফুট করে পানি বিরাজ করছে।
তো এই মানুষগুলো নানান রকম দুর্ভোগে রয়েছে। এছাড়া রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতের কারণে মানুষের নানান রকম চর্মরোগ দেখা দিয়েছে। তো আজকে গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ শহর হাট পয়েন্টে নদীর পানি 27 সেন্টিমিটার কমে বিপদসীমার এখনো 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, তো আজকে আমাকে জেলা ত্রাণ কর্মকর্তা জানিয়েছে এ পর্যন্ত 133 টন চাল, 300 জনকে শুকনো খাবার এবং 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া 1167 টন চাল মজুদ রয়েছে। তো আমি বিভিন্ন এলাকা, বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখেছি যে তারা ওইভাবে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে না। তো এই হচ্ছে সিরাজগঞ্জে বন্যা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী স্বপন মির্জা। পেঁয়াজ ও আলু আমদানি উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বন্যার কারণে সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই বেড়েছে পণ্যের দাম। পণ্যের দর বাড়ায় সিন্ডিকেটের কারসাজি নেই বলেও দাবি তার। আদিত্য মামুনের রিপোর্ট। পেঁয়াজের দরে লাগাম টানা যাচ্ছে না। সপ্তাহের ব্যবধানে পণ্যটির দর কেজিতে বেড়েছে অন্তত 20 টাকা। ক্রেতাদের কিনতে হচ্ছে 120 টাকা কেজি দরে। আলুর দামও লাগামহীন। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা। 1 কেজি আলুর দাম এখন 60 টাকা। এমন অবস্থায় পেঁয়াজ ও আলু আমদানি উন্মুক্ত করল সরকার। রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ তথ্য জানান। আলু পেঁয়াজের জন্য আইপি ওপেন করে দেওয়া হয়েছে। যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে, আমরা অনুমতি দিব। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল, আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম। যারা আমদানিকারক আছেন তারা চাইলেই আমরা তাদেরকে অনুমতি দিব। আলু এবং পেঁয়াজ তারা ইচ্ছা করলে যে কোনো দেশ থেকে নিয়ে আসতে পারবে। প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়ার কারণ নিয়েও কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। পণ্যের দর বাড়ায় সিন্ডিকেটের কারসাজি আছে কিনা সে বিষয়েও কথা বলেন তিনি। আমাদের অনেক বীজতলা, অনেক ক্ষেত এটা পানির তলে চলে গেছে। সো আমি মনে করি যে এটা সাময়িক। বন্যা পরবর্তী ব্যবস্থার জন্য আমরা কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় সহ আমাদের এই যে সাপ্লাই চেনটা যেন আমরা নিশ্চিত করতে পারি, তাদের সাথে বসে কাঁচামরিচ, পেঁয়াজ সহ অন্যান্য যে কৃষি উৎপাদিত পণ্য আছে সেটার অবস্থা এবং কি করণীয় সে বিষয়ে আমরা নিয়ে আপনাদেরকে জানাবো। আমাদের ভোক্তা অধিদপ্তর সবসময় সচেষ্ট আছে। যে পরিমাণ ভারী বৃষ্টি এবং বর্ষণ আছে এটা কিন্তু কোনো কনস্পিরেসি না, তারপরেও আমাদের নজরদারি থাকবে এবং আমরা যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। জাতীয় রপ্তানি ট্রফি প্রদান উপলক্ষে টিসিবি অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন হয়। রপ্তানি খাতে বিশেষ অবদানের জন্য 32টি ব্যক্তি প্রতিষ্ঠানকে রবিবার ট্রফি প্রদান করা হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকরা গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। নীলফামারী সদরে একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করে তিনি বলেন, গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে। গর্ভবতী মায়েরা কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য পরীক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সিজারিং কমবে বলে মন্তব্য করেন মন্ত্রী। সবসময় এই কমিউনিটি ক্লিনিকের সাথে যোগাযোগ রাখবেন এবং চিকিৎসা এখান থেকে উপজেলা হেলথ কমপ্লেক্সে নেওয়া যাবে। সুতরাং এটা কোনোভাবেই গাফিলতি করবেন না, কারণ আপনারা যদি এই গর্ভবতী মহিলারা এখান থেকে চেক আপ নিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্সে যায় এবং হাসপাতালে ডেলিভারি করা হয় তাহলে সিজারিয়ান করা লাগবে না। আমরা সিজারিয়ান সেকশন কমানোর জন্য চেষ্টা করছি। সারা দেশের কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও সারের কোনো সংকট হবে না বলে জানালেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দুপুরে নরসিংদীর পলাশে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা পরিদর্শন শেষে তিনি বলেন, চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকদের সারের চাহিদা মেটানো হবে। জানান, শিগগিরই ভোলায় নতুন সার কারখানা স্থাপন করা হবে। সারা দেশে জ্বালানি সংকট থাকার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, সব বাধা পেরিয়ে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর। সারের অভাব হবে না ইনশাল্লাহ, আমাদের কৃষকদের কোনো অভাব হবে না। আগামী সিজনও সব কিছুতে যেটুকু এখন আমাদের গ্যাসের
অপ্রাপ্যতার জন্য যেটুকু আছে সেটুকু আমাদের আনতে হবে, আর আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবো ইনশাল্লাহ। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। টেকনাফ থেকে নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ জব্দ, আটক 2। খবর আমন্ত্রণ 21 দেশের সংবাদে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বহাল রাখার দাবিতে যশোরে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। বলেছেন, কোটা বিরোধী আন্দোলনের নামে এমন কিছু করা উচিত নয় যা দেশের মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, সংবিধান এবং মুক্তিযোদ্ধাদের বিপক্ষে চলে যায়। কোটা বিরোধী আন্দোলনকারীদের জাতীয় পতাকার অবমাননা, সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘনের প্রতিবাদ এবং কোটা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন বলে জানান আয়োজকরা। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম। সরকার সবার ব্যবহারের সুবিধার্থে ইন্টারনেট সেবার দাম কমিয়েছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি জানান, 85,000 টাকার প্রতি MBPS ইন্টারনেট মাত্র 60 টাকায় আনা হয়েছে। পরে ঠাকুরগাঁয়ে আরেক অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বলেন, আগামী 5 বছরে আইটি সেক্টরে $5 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করবে বাংলাদেশ। এই সেক্টরে 10 লাখ তরুণের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও জানান তিনি। তরুণ তরুণীদের জন্য ভবিষ্যতে আমরা 300টি আসনে স্মার্ট এমপ্লয়মেন্ট এন্ড এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট নতুন শুরু করতে যাচ্ছি, যেখানে আরো 2 লক্ষ আমরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। সব মিলিয়ে আগামী 5 বছরে ইনশাআল্লাহ আইটি সেক্টর থেকে আমরা $5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ইনশাআল্লাহ আমরা অর্জন করব। কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাঙ্কে প্রবেশের পর 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাগোয়ানোর গ্রামের একটি বাড়িতে কয়েক মাস আগে একটি সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করা হয়। সকালে রাজন ও লিটন নামে 2 শ্রমিক ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করে শাটারিংয়ের কাঠ বাঁশ খুলতে যায়। কিছুক্ষণের মধ্যে তারা অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে দ্রুত তাদের দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে। প্রতিষ্ঠান 9 বছরেও স্থায়ী ক্যাম্পাস পায়নি হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ। সদর আধুনিক হাসপাতালের নতুন ভবনের 2টি ফ্লোরে কোনো রকমে চলছে পাঠদান। ছোট কয়েকটি কক্ষে চলে প্রশাসনিক কার্যক্রম। নিরাপদ আবাসন ব্যবস্থা নেই শিক্ষক শিক্ষার্থীদের। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমানের খোকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির 1 বছরের মধ্যেই 2015 সালে অনুমোদন পায় মেডিকেল কলেজটি। 2017-18 শিক্ষাবর্ষে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে 250 শয্যার আধুনিক হাসপাতালের 2য় ও 3য় তলায় একাডেমিক কার্যক্রম শুরু হয়। 51 জন শিক্ষার্থী নিয়ে মেডিকেল কলেজটির যাত্রা শুরু। বর্তমানে শিক্ষার্থী 300-রও বেশি। এরই মধ্যে প্রথম ব্যাচের 33 শিক্ষার্থী শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ করছেন। অথচ স্থায়ী ক্যাম্পাস পায়নি মেডিকেল কলেজটি। পড়াশোনার জন্য আমাদের পর্যাপ্ত ক্লাসরুম আমাদের মেডিকেলে নাই, স্থায়ী ক্যাম্পাস নাই। মেডিকেল স্টুডেন্টদের কিন্তু প্রচুর পরিমাণ প্রেসারে থাকতে হয় এবং ওদের আইটেম কার্ড, টার্ম, বিভিন্ন পরীক্ষা থাকতে হয়। আমরা